পারিবারিক ইতিহাসের সাথে পিসিওএস এবং পিসিওডি এর সম্পর্ক রয়েছে কিনা? পারিবারিক ইতিহাসের সাথে মেইনলি যেটা বললাম যে সিনড্রোম, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তার সম্পর্ক আছে। বললাম যে জেনেটিক ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টরে অনেকগুলো জিনের মিউটেশন হয়ে যায়, এর কারণগতভাবেই কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার হয়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অবশ্যই পারিবারিকভাবে বা জেনেটিক কজের জন্য মানে এর কারণে দায়ী। আর কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা যে কোনো মেয়ের যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে, তার ওভারি যে কোনো সময় পলিসিস্টিক হয়ে বসে থাকতে পারে। এটার সাথে তেমনভাবে কিন্তু জেনেটিক সম্পর্ক নাই। এটা মেইনলি হচ্ছে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের জন্য। রোগীরা যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হন তখন আসলে কোন কোন সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসেন? একটা হচ্ছে মাসিকে অনিয়মিত ভাব, তার সাথে সাথে হচ্ছে হার্সুটিজম, যেগুলি হচ্ছে মুখের মধ্যে ব্রণ, তার গায়ে হচ্ছে লোম, অবাঞ্ছিত লোম, এগুলোর সাথে সাথে ঘাড় কালো হয়ে যাওয়া, তার সাথে সাথে বেশ মুটিয়ে যাওয়া। এই মুটিয়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই আসে আমাদের কাছে যে আমি এত খাদ্য মানে কন্ট্রোল করছি, ডায়েটিশিয়ান দেখাচ্ছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমি বেশ মোটা হয়ে যাচ্ছি। তো এই সমস্যাগুলো নিয়ে আসে। আর যেটা আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে কিন্তু আসে আমাদের কাছে। তাদের কমপ্লেনের বিষয়গুলো কি থাকে, কিংবা আপনাদের কাছে আসলে কোন বিষয়গুলো তুলে ধরেন একেবারে প্রাথমিক পর্যায়ে? বন্ধ্যাত্বের বিষয়টা নিয়ে যখন আসে, আসলে সত্যি কথা বলতে কি এখানে একটু বন্ধ্যাত্ব সম্পর্কে বলতে হবে। দেখা যায় যে একটা মানে দম্পতি তারা যখন 1 বছর শারীরিক সম্পর্ক করছে এবং জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা থাকছে না, তারপরও তারা হচ্ছে গর্ভধারণ করতে পারছে না, তখনই কিন্তু তারা আমাদের শরণাপন্ন হয়, এসে বলে যে আমার কেন সন্তান হচ্ছে না। তো আমরা সাধারণত ছেলে এবং মেয়ে দুপক্ষকেই হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখি। তো মেয়েদের ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি তখন দেখি যে তার ওভুলেশন হচ্ছে না, এবং ওভুলেশন না হওয়ার পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে পারি যে প্রধান কারণ হচ্ছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যার কারণে অ্যানোভুলেশন হয়, অর্থাৎ ডিমটা ফুটে না। প্রত্যেক মাসিক চক্র যে হচ্ছে মধ্য মাসিকে একটি পরিপক্ক ডিম বের হয়ে আসবে, এবং তারপরে তার দাম্পত্য জীবনে যদি সে থাকে তাহলে নিষিক্ত হবে এবং সে সন্তান ধারণ করতে পারবে, সেই সম্ভাবনাটা তার থাকে না, যেহেতু এই সময় অনেকগুলি ছোট 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 ডিম অপরিপক্ক অবস্থায় এবং অকার্যকর অবস্থায় হচ্ছে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করানো হয়ে থাকে যখন আপনাদের কাছে শরণাপন্ন হচ্ছেন তারা? প্রথমত যেটা করি গাইনির ক্ষেত্রে, সেটা সবার আগে আলট্রাসোনোগ্রাফি করি। প্রথমে একটা পেশেন্টের যখন আমরা ইতিহাসটা শুনি বা হিস্ট্রি নেই, তার ক্লিনিক্যাল এক্সামিনেশনটা যখন করি, তাকে দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার হয়তো বিএমআইটা বেশি, বিএমআই মানে তার ওজনটা তার শরীরের লম্বার তুলনায় হয়তো দেখা যাচ্ছে বেশি। তার সাথে সাথে তার দেখা যায় যে শরীরের মুখের মধ্যে একটু পুরুষালী ধাঁচের কিছু হচ্ছে পশমের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যে হয়তো ঠোঁটের উপরে বা ছেলেদের যেসব জায়গায় দাঁড়িয়ে থাকে সেখানে, সেই সব জায়গায় যখন আমি জিজ্ঞেস করি যে আপনার শরীরে অন্য কোথাও লোমের সমস্যা আছে, সে কিন্তু বলে যে হ্যাঁ আমার বুকে পিঠে একটু বেশি পশম আছে, বা আমার নাভির নিচের দিক থেকে একটু বেশি পশম আছে। এই কথাগুলো সে আমাকে জানায়। তো এই যখন সমস্যাগুলি থাকে তখন আমরা তাকে আলট্রাসোনোগ্রাফি করতে দিই, এবং তখন দেখা যায় যে তার ওভারিটা বেশ বড় হয়ে আছে এবং সেই ওভারির ভিতরে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা আছে। আর এর পাশাপাশি আমরা তাকে আরও কিছু করি, কারণ একটা বন্ধ্যাত্বের ওয়ার্কআপে আমাদের কিছু হরমোন করতে হয়, যেমন থাইরয়েডের হরমোনগুলি করতে হয়, তার প্রোল্যাকটিন বেড়ে আছে কিনা সেটা দেখতে হয়। আর এর পাশাপাশি তাকে আমাদের বলতে হয় যে তারা ঠিকমতো হচ্ছে মেলামেশাটা করতে পারছে কিনা, এই জিনিসটা আমাদের জানতে হয়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি দিয়েও অনেক সময় কিন্তু ট্রিটমেন্ট করে থাকি। তো এই হিস্ট্রিটা আমাদেরকে নিতে হয় যে তুমি কি এর কোনো চিকিৎসা শুরু করেছো, তুমি কি এখনো কোনো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছ, তাহলে তো আর তোমার সন্তান হবে না। তো এই হিস্ট্রিগুলো আমরা নিয়ে থাকি। পরবর্তী সময় আসলে কাউন্সেলিংটি আপনারা কিভাবে করে থাকেন? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে সবার আগে নিজের সচেতনতা। যখন একটি রোগী নিজে সচেতন হবে তখন সে বুঝবে যে কেন হচ্ছে। সেক্ষেত্রে সে হচ্ছে সবার আগে তার জীবনযাত্রাকে একটা নিয়মতান্ত্রিক ওয়েতে নিয়ে আসবে, ডিসিপ্লিনড ওয়েতে। সে ঠিকমতো উঠবে, তার মানসিক স্ট্রেস কমানোর চেষ্টা করবে, সে ঠিকমতো ঘুমাবে, সে ঠিকমতো খাবে। সেই খাদ্যাভ্যাসের জন্য আমরা হয়তো তাকে ডায়েটিশিয়ানের কাছে পাঠাই, তাকে রেগুলার এক্সারসাইজের কথা বলি। যেমন রেগুলার এক্সারসাইজের ক্ষেত্রে আমরা তাকে বলি যে আপনি হচ্ছে হাঁটতে হবে। অনেকে আমাদের কাছে এসে বলে যে দেখেন আমি তো প্রতিদিন মেয়েকে স্কুলে নিচ্ছি বা আমি হাঁটছি, কিন্তু এই হাঁটা সেই হাঁটা না। তাকে প্রতিদিন নিয়ম করে হাঁটতে হবে, অন্ততপক্ষে সপ্তাহে তাকে 5 দিন 30 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, তাহলেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ওভারিয়ান ডিজিজ থেকে সে পরিত্রাণ পাবে। তো এই দুটা কথা বলি। খাদ্যাভ্যাসের কথা তাকে বলি যে কার্বোহাইড্রেটটা কমিয়ে দিতে হবে। কার্বোহাইড্রেটটা যেমন করে অন্যরা খাচ্ছে তার তুলনায় অনেক কমিয়ে দিতে হবে, তার বদলে তাকে প্রোটিন বাড়াতে হবে, লিফি ভেজিটেবল মানে শাক সবজি এবং পানির পরিমাণ বাড়াতে হবে। নিশ্চয়ই।